আজ বাংলাদেশের মানুষের জন্য ভাগ্য নির্ধারণের দিন হওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের সাথে বলতে হচ্ছে বাংলাদেশের ভাগ্য গতকাল সন্ধ্যা থেকেই নির্ধারিত হয়ে গেছে অন্ধকার কুঠুরিতে। গতকাল সূর্যাস্তের পর থেকেই সারা দেশে যে তাণ্ডব আমরা দেখেছি, অর্থের বিনিময়ে ক্ষমতা দখলের রাজনীতি, বুথ দখল, ব্যালটে সিল মারা, ভোট প্রক্রিয়ায় ব্যাপক জালিয়াতি আর সাধারণ ভোটারদের হুমকি, এটা কোনো নির্বাচন নয়, বরং গণতন্ত্রের লাশের ওপর দাঁড়িয়ে এক কুৎসিত ক্ষমতা দখলের উৎসব। আর এই অরাজকতার সামনের সারিতে আমরা কাদের দেখছি? যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা ধর্মের দোহাই দিয়ে উগ্রপন্থা ছড়ায়, যারা সাধারণ মানুষের অন্ধ ধর্ম বিশ্বাসকে কাজে লাগিয়ে বেহেশতের টোপ দিয়ে ভোট পাওয়ার রাজনীতি করছে, সেই জামায়াতে ইসলামী নামক দলটি। তারা আবারও প্রমাণ করেছে তাদের ডিকশনারিতে সত্যিকারের জনগণের ভালো বলে কিছু নেই, আছে কেবল ভাঁওতাবাজি, মিথ্যা প্রতিশ্রুতি এবং যে কোনো পথে ক্ষমতা দখল করা। কেন আজ এই পরিস্থিতি? কারণ উগ্রপন্থী ও সন্ত্রাসী রাজনীতির যে বিষবৃক্ষ শেখ হাসিনার পতনের পর থেকে বপন হয়েছে দেশকে মধ্যযুগের অন্ধকারে নিয়ে যাওয়ার যে চেষ্টা শুরু করেছে জামায়াতে ইসলামী, তা আজ বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত এবং আমেরিকা, এই দুই পরাশক্তি স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে যে তারা বাংলাদেশে কোনোভাবেই উগ্রপন্থা বা তালিবানি স্টাইলের রাজনীতি বরদাস্ত করবে না। তারা চেয়েছিল বাংলাদেশে একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন, যেখানে সব দলের অংশগ্রহণ থাকবে। ভারত তার সীমান্তে স্থিতিশীলতা চায়, এই উপমহাদেশের জীবনযাত্রার উন্নতি ঘটাতে চায়, মৌলবাদী সন্ত্রাসের হাত থেকে শুধু নিজে বাঁচা নয়, বাংলাদেশকেও বাঁচাতে চায়। আর আমেরিকা চায় এই অঞ্চলে তার কৌশলগত আধিপত্য, চীনের আধিপত্য হ্রাস করা। এই দুটো দেশই জানে জামাত যদি প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবেও ক্ষমতার অংশীদার হয়, তবে এই পুরো অঞ্চল আগ্নেয়গিরির মুখে পড়বে। তাই পর্দার আড়ালের খবর এটাই, পরাশক্তিগুলো বিএনপিকে ক্ষমতায় চাইছে এই নির্বাচনে। আমার চ্যানেলে এই সম্ভাবনার কথা আগেও বলেছি, তবু মাঝে মাঝে অন্য রকমের কিছু খবর এসে গুলিয়ে দিয়েছে এই সহজ লাইনটা। আপনাদের হয়তো মনে আছে, মাত্র কয়েকদিন আগে আমেরিকার ওয়াশিংটন পোস্ট খবর দিয়েছিল আমেরিকা নাকি জামায়াতে ইসলামীকে ক্ষমতায় দেখতে চায়। আপনারা দেখেছেন কিভাবে ঢাকার ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক দিল্লি ছুটে এসেছিলেন ভারত সরকারের থেকে জামাতের পক্ষে সমর্থন চাইতে। ভারত পাত্তা দেয়নি তাকে। ভারত তার আগে থেকেই তার যে লাইন, সেই লাইনে ঠিক ছিল, কোনোভাবেই জামাতকে সমর্থন নয়, কোনোভাবেই উগ্রবাদী সন্ত্রাসবাদকে সমর্থন নয়। তখন আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কে তিক্ততা ছিল, মূলত বাণিজ্য শুল্ক নিয়ে। কিন্তু যেই জানুয়ারির শেষ সপ্তাহে ভারত ইউরোপীয় ইউনিয়ন, তার সঙ্গে এই দুই ভারত এবং ইউরোপীয় ইউনিয়নের
ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হলো। আমেরিকা তখন চাপের রাজনীতি ছেড়ে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করা শুধু নয়, আরও ঘনিষ্ঠ করে নিল। আর এই ঘনিষ্ঠতার ফলেই মিলে গেল বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে ভারত আমেরিকার তাদের যে মত, সেই মতের মেলবন্ধনটা ঘটে গেল। জামাত চলে গেল দূরে, দুই পরাশক্তির কাছে চলে এলো বিএনপি। এলো ঠিকই, কিন্তু শর্ত সাপেক্ষে। তারা জামাতের কাঁধে ভর করা কোনো উগ্রবাদী সরকারকে এক মুহূর্তের জন্য সমর্থন দেবে না, পরিষ্কার করে দিল। আর সেই জন্যেই জামাতের আমির শফিকুর রহমান তিনি বারবার বলেছেন যে বিএনপির সাথে মিলেমিশে একটি সরকার গঠনের কথা, কিন্তু বিএনপি রাজি হয়নি। স্পষ্ট করে বলে দিয়েছে এরকম সরকারে আমরা যাব না। কেন হঠাৎ ভারত আমেরিকা বিএনপিকে সমর্থন দিতে রাজি হলো? এর পেছনে রয়েছে সূক্ষ্ম জিও পলিটিক্যাল যে ক্যালকুলেশন, সেটাও। ভারত তার উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে চায়, আর আমেরিকা চায় বাংলাদেশে চীনের প্রভাব কমাতে এবং বঙ্গোপসাগরে নিজেদের অবস্থান সংহত করতে। কিন্তু আগেই বলেছি এই সমর্থন বিনা শর্তে আসেনি। আমার কাছে কথা আগেও আমি বলেছি শেখ হাসিনা দেশে ফিরবেন ফেব্রুয়ারি মার্চের মধ্যে, এমন কথাও আমি বলেছি এর আগে আমার ভিডিওতে। আমার কাছে নির্ভরযোগ্য খবর ছিল এবং এখনো আছে, যা সকালেই বাংলাদেশ সেনাবাহিনীর এক মাঝারি পর্যায়ের অফিসারের কাছ থেকে যার সমর্থন পেলাম। বিএনপি ক্ষমতায় আসছে ঠিকই, কিন্তু তাদের হাত পা বাঁধা থাকবে নির্দিষ্ট কিছু শর্তে। যে শর্তের বিনিময়ে তারেক রহমান দেশে ফিরেছেন, যে শর্তের বিনিময়ে বিএনপি এই ভোটে হারুক জিতুক ক্ষমতায় আসছেই। হ্যাঁ, বলে দিলাম ক্ষমতায় আসছেই। এইবার শর্তগুলো কি? সংবিধান এবং আওয়ামী লীগের সুরক্ষা দিতে হবে। আগামী 6 মাসের মধ্যে একটি অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচন দিতে হবে বিএনপিকে। সেখানে আওয়ামী লীগের ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। প্রতিহিংসার অবসান ঘটাতে হবে। তথাকথিত বেআইনি সরকারের বেআইনি অর্ডিন্যান্সে গঠিত তথাকথিত অপরাধ ট্রাইব্যুনাল, এটা বাতিল করতে হবে। শেখ হাসিনাকে দেয়া সমস্ত সাজা রদ করতে হবে। এছাড়া শেখ হাসিনা দেশে ফিরবেন এবং রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন। পরাশক্তিগুলো জানে বাংলাদেশে ভারসাম্য বজায় রাখতে হলে আওয়ামী লীগের মতো একটি ধর্মনিরপেক্ষ শক্তিকে রাজনীতিতে টিকিয়ে রাখা অপরিহার্য। তারা কোনোভাবেই চায় না বিএনপি একা হয়ে গিয়ে জামায়াতের মতো উগ্রপন্থীদের খপ্পরে পড়ুক। আর বিএনপিও জানে দেশের রাজনীতিতে মূলধারার শক্তি আওয়ামী লীগ না থাকলে, এবং যদি শুধু তাদের প্রতিপক্ষ হিসেবে শুধু জামাত থাকে দেশে, তবে জামাতের উগ্র ধর্মীয় রাজনীতি বিএনপিকে গিলে ফেলতে খুব বেশি দেরি করবে না। গত 18 মাস ধরে সেই গিলে ফেলার রাজনীতি দেখা গেছে। তাই বাঁচার জন্য তাদেরও চাই, বিএনপিরও চাই আওয়ামী লীগকে। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যারা জানেন তাদের বলে বোঝাতে হবে না দেশের ভেতরের ক্ষমতা পরিবর্তনের সেনাবাহিনীর ভূমিকার কথা। শেখ হাসিনার পতন ঘটেছে কোনো গণ অভ্যুত্থানে নয়, পতন হয়েছে সেনা তার পাশ থেকে সরে গিয়েছিল বলে। দুই পরাশক্তির বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্তে সেনা কি চায় তাহলে? এখন তারা কি বিএনপিকে চায়? সেনাবাহিনীর ভেতরের সূত্রগুলো আজ দিশেহারা ছিল, তবে তারা শেষ অবধি বুঝতে পারছে যে উগ্রপন্থীদের হাতে দেশকে ছেড়ে দিলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। তাই দেশপ্রেমিক সেনাবাহিনীও আজ এই সমঝোতার পক্ষে। তারা চায় এমন একটি রাজনৈতিক কাঠামো যেখানে কোনো পক্ষই একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে পারবে না।
উগ্রপন্থী জামাতকে সাইড লাইনে রেখে একটি নিয়ন্ত্রিত গণতন্ত্র প্রতিষ্ঠার এই যে ছক ভারত ও আমেরিকা যৌথভাবে এঁকেছে, তা এখন চূড়ান্ত বাস্তবায়নের পথে। সে নাকি প্রকাশ্যে বলেছে তারা বিএনপিকে স্বীকার করবে? একদমই নয়। তবে কিছু কথা বলতে হয় না, বুঝে নিতে হয়। নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সেনা যে কড়াকড়ি করছে, যেভাবে বিপুল পরিমাণ অর্থসহ জামাত নেতাদের গ্রেপ্তার করছে, যেভাবে দেশের মেন স্ট্রিম মিডিয়া হঠাৎই ভোল পাল্টে জামাতের সমালোচনায় নেমে পড়েছে, তাতে বোঝা যায় ভেতরে ভেতরে একটা বড় পরিবর্তন ঘটেছে এবং ঘটছে। আজকের এই প্রহসনের নির্বাচন হয়তো কাউকে ক্ষমতায় বসাবে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হবে কিনা তা নির্ভর করছে এই কঠিন শর্তগুলো পালনের ওপর। কাউকে মানে বিএনপিকে ক্ষমতায় বসাবে, এ কথা তো বলেছি। জামায়াত যে সন্ত্রাসী কায়দায় ভোট ডাকাতি করছে, তা তাদের শেষ মরণ কামড়। বিশ্ব শক্তি তাদের প্রত্যাখ্যান করেছে এবং খুব শীঘ্রই তাদের এই উগ্রপন্থার হিসাব দিতে হবে। গত 18 মাস ধরে দেশে যা করেছে তার হিসাব দিতে হবে। বাংলাদেশের মানুষ অকারণ রক্তক্ষয় চায় না, চায় শান্তি, স্থিতিশীলতা, চায় এমন এক বাংলাদেশ যেখানে শেখ হাসিনা বা বিএনপি যেই থাকুক, উগ্রপন্থার কোনো স্থান হবে না। দেশের মুক্তি সংগ্রামের বিরোধিতা হবে না, মুক্তিযুদ্ধের যে গৌরব সেই গৌরব অটল থাকবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে পরাশক্তিদের এই জিওপলিটিক্যাল বাস্তবতাকেও অস্বীকার করার উপায় নেই। দর্শক, নির্বাচনের তোড়জোড়ে অনেক কিছুই হচ্ছে। নির্বাচনের দিনে এনসিপি নেতাদের ওপরে বিএনপি বেশ চড়াও হচ্ছে, এই ঘটনাগুলো আমরা দেখছি। অন্তত এনসিপির দুজন আলোচিত সমালোচিত নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি এবং অন্যদিকে নোয়াখালীর হাতিয়ায় হান্নান মাসুদ, এই দুজনকে কেন্দ্র করে বেশ বড় কিছু ঘটনা আজকে ঘটেছে। হান্নান মাসুদের স্ত্রী অভিযোগ করেছেন বিএনপির লোকজন তাকে পিটিয়েছে, এরকম অভিযোগ করেছেন। হান্নান মাসুদ সম্পর্কে বিএনপি অভিযোগ করেছে তাকে অস্ত্রসহ রাস্তায় আটক করা হয়েছিল, পুলিশ তার কাছ থেকে অস্ত্র উদ্ধার না করে তাকে ছেড়ে দিয়েছে। অনেকক্ষণ এই ব্যাপারটা নিয়ে পুলিশের সঙ্গে একটা বড় গোলযোগের ব্যাপার আমরা বিএনপির কর্মীদের দেখেছি। অন্যদিকে ঢাকাতে আমরা দেখেছি নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 8 আসনের একটা কেন্দ্রে পরিদর্শন করতে গেলে বিএনপির নেতা কর্মীরা তার উপরে চড়াও হয় এবং তাকে এক পর্যায়ে সেই কেন্দ্র থেকে সেনাবাহিনীর সহায়তায় বেরিয়ে যেতে আমরা দেখেছি। বেরিয়ে যেতে তিনি বাধ্য হন। সে সময় ধস্তাধস্তি হয়, ধাক্কাধাক্কি হয়, একজনকে মারধরের ঘটনা ঘটে এবং প্রচণ্ড আকারে ভুয়া ভুয়া স্লোগানের ব্যাপারগুলো আমরা দেখেছি। কেন এগুলো হচ্ছে? নির্বাচনের দিন, নির্বাচনের ফলাফল ঘোষণা হতে হতে তো আগামীকাল ছাড়া হবে না। নির্বাচনের দিনে বিএনপি এনসিপির ওপরে চড়াও হচ্ছে কেন? এগুলো কি একটা বার্তা দিচ্ছে যে নির্বাচনে বিএনপি বিজয়ের দিকে যাচ্ছে, সেই কারণেই এখন থেকেই এনসিপি নেতাদের উপরে এক ধরনের চড়াও হওয়ার চেষ্টা করছে তারা? অন্যদিকে বিএনপি যে অভিযোগগুলো করছে সেই অভিযোগগুলোই বা কতটুকু আমলযোগ্য? চলুন একটু জেনে দেখি নোয়াখালীর হাতিয়ায় এবং এদিকে ঢাকা 8 আসনে কি কি ঘটনা আজকে ঘটলো। থাকবেন দর্শক। বলছিলাম এনসিপির দুই নেতাকে কেন্দ্র করে বিএনপির সঙ্গে সাংঘর্ষিক পরিস্থিতির খবর এসেছে। হান্নান মাসুদের স্ত্রী তিনি দাবি করেছেন তাকে বিএনপির লোকজন পিটিয়েছে। গত রাতে একবার হান্নান মাসুদের লোকজনের সঙ্গে বিএনপির লোকজনের মারামারির খবর এসেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে খুব একটা খবর হতে আমরা দেখিনি। আজকে গণমাধ্যম বাংলা ট্রিবিউন হান্নান মাসুদের স্ত্রীকে কেন্দ্র করে একটা নিউজ করেছে। সেই নিউজের শিরোনামটা আপনারা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, আমাকে রড দিয়ে মেরেছে বিএনপির সন্ত্রাসীরা। হান্নান মাসুদের স্ত্রী, তাকে রড দিয়ে মেরেছে, এই অভিযোগ তিনি করছেন। নোয়াখালী 6 আসনে তার হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনির উপর বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে তার অভিযোগ।
শ্যামলী সুলতানা জেদনি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমাকে রড দিয়ে মারছে বিএনপি সন্ত্রাসীরা, আমার ফোন কেড়ে নিছে, আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে তার ফোন ভেঙে ফেলেছে, অর্থাৎ প্রমাণ রাখতে দেয়নি। তিনি আরও লিখেছেন, আমার দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারছে, প্রশাসন নিষ্ক্রিয়, অর্থাৎ প্রশাসন এনসিপির হয়ে কাজ করছে না, সেই অভিযোগ তিনি করছেন। অভিযোগ উঠেছে সকাল 10টার পরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে আসার পথে বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে একদল লোক রাস্তা অবরোধ করে হান্নান মাসুদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনির উপরে হামলা চালায়, তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। পরে এনসিপি নেতাকর্মীরা এসে তাকে উদ্ধার করেন। হামলার বিষয়ে জানতে চাইলে হাতিয়া উপজেলার ওসি আলাউদ্দিন তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, আমরা শুনেছি, খোঁজ খবর নিচ্ছি, তবে এখন পর্যন্ত এই সত্যতা আমরা নিশ্চিত করতে পারছি না। অর্থাৎ পুলিশ গণমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করতে পারেননি যখন হান্নান মাসুদের স্ত্রী অভিযোগ করছেন যে এরকম ঘটনা ঘটেছে। আবার বিএনপি অভিযোগ করছে হান্নান মাসুদের কাছে অস্ত্র পাওয়া গেছে, অবৈধ অস্ত্র নিয়ে সে নির্বাচনী এলাকায় চলাচল করছে, এই বলে বিএনপির লোকজন হান্নান মাসুদের গাড়ি আটক করে তার নির্বাচনী এলাকায়, এবং সেখানে পুলিশ আসে হান্নান মাসুদকে উদ্ধার করতে। বিএনপির লোকজন কোনোভাবেই সেখান থেকে সরবে না, তারা রাস্তায় শুয়ে পড়ে, রাস্তায় অটো দিয়ে আটকে দেয় এবং দাবি জানাতে থাকে যে হান্নান মাসুদের কাছে যে অস্ত্র আছে সেই অস্ত্রগুলো আগে উদ্ধার করেন, তারপরে আমরা রাস্তা ছাড়বো। এ সময় হান্নান মাসুদ গাড়িতে ছিলেন। তারপরে এক সময় দেখা যায় যে গাড়ি থেকে তিনি গ্লাসের ভেতর দিয়ে মাথা বের করে অনেকখানি শরীর সহ বের করে কিছু একটা বলার চেষ্টা করেন। তারপরে বিএনপি নেতাদের হুঙ্কারের মুখে তিনি আবার গাড়ির ভেতরে চলে যান। তারপরে দেখা গেছে যে একটা সমঝোতা করে পুলিশ তাকে সেখান থেকে সরিয়ে দিতে সমর্থ হয়। এই ভিডিওটা একটু দেখে আসুন। এই ভিডিওতে যে পরতে পরতে দেখলেন যে ঘটনাগুলো, সংক্ষেপে সেই ঘটনাগুলো যেটা আমি বললাম প্রথমে, সেই ঘটনাগুলো ঘটেছে এবং সেখানেও ভুয়া ভুয়া স্লোগান হয়েছে এবং হান্নান মাসুদের বিরুদ্ধে স্লোগান হয়েছে। আমরা জানি যে এনসিপি নেতাদের সারা দেশে যে 30-32টা আসনে তারা ইলেকশন করছে, তার মধ্যে হান্নান মাসুদের অবস্থাই সব থেকে ভালো, নির্বাচনের অবস্থা, সেই ভালোর অবস্থা যেখানে, সেখানেই যদি এই অবস্থা হয়, নির্বাচনের মাঝপথে এসেই যদি এই ধরনের পরিস্থিতি তাকে মোকাবেলা করতে হয়, তাহলে নির্বাচনে ইন কেস অফ অ্যাক্সিডেন্ট পরাজয় যদি হয়ে যায় তাহলে কি অবস্থা হবে। কারণ গত 1.5 বছর ধরে এনসিপির নেতারা বিএনপি বিরোধী যে ধরনের কর্মকাণ্ড এবং বিষোদ্গার করেছে, তাতে বিএনপির নেতাকর্মীরা যে এক ধরনের ফুঁসে উঠতে পারে নির্বাচনকালীন, এই সন্দেহ করা হচ্ছিল। কিন্তু সন্দেহ করা হচ্ছিল যে সেটা নির্বাচনের ফলাফলের পরে হতে পারে, নির্বাচনের ফলাফল বিএনপির অনুকূলে গেলে এরকম কর্মকাণ্ড আমরা দেখতে পারি, কিন্তু নির্বাচনের দিনেই এই ঘটনা শুরু হবে এটা আমরা বোধহয় ভাবিনি, ভাবনার বাইরে হয়েছে। নাসিরউদ্দিন পাটোয়ারির পুরান ঢাকা 8 আসনে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনার ইত্তেফাক পুরো ব্যাপারটা লাইভ করেছে। ইত্তেফাকের সেই লাইভ থেকে সামান্য একটু অংশ আপনারা দেখে আসুন। রাজধানীর শাহজাহানপুর এলাকার একটি ভোট কেন্দ্রে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এনসিপি মনোনীত ঢাকা 8 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। নাসিরউদ্দিন পাটোয়ারিকে অবরুদ্ধ করা হয়েছিল এবং তাকে উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা, এবং উত্তেজনা ছড়িয়ে পড়ছে। সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। নাসিরউদ্দিন পাটোয়ারির এই ভিডিওর বিভিন্ন অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি ভাইরাল হয়ে গেছে। দুপুর থেকে এই ভিডিওটা ছড়িয়ে পড়তে শুরু করে এবং বিভিন্ন অংশ ভাইরাল হয়। বিশেষ করে তাকে নিয়ে ধাক্কাধাক্কি হচ্ছে, তাকে নিয়ে ভুয়া ভুয়া স্লোগান হচ্ছে এবং
এবং ওখানে বিএনপির নেতাকর্মীরা দাবি করেন যে হান্নান মাসুদ ইচ্ছা করে এখানে গ্যাঞ্জাম করতে এসেছে, বহিরাগত এখানকার ভোটার না, এরকম 100-150 জন লোক নিয়ে এসে সে পরিকল্পিতভাবে এখানে একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতে চেয়েছে যেন বিএনপির লোকদের ওপরে দোষারোপ করা যায়। হান্নান মাসুদের এই ব্যাপারে বক্তব্য গণমাধ্যমে পাওয়া যায়নি। ইত্তেফাকের ওই লাইভেই বিএনপি নেতাকর্মীদের আমরা বলতে শুনেছি এ ধরনের কথা। তবে ওখানে চরমভাবে হেনস্থার শিকার হয়ে সেনাবাহিনীর দ্বারা উদ্ধার হয়ে তিনি যে গাড়িতে ওখান থেকে খুব দ্রুত সরে যেতে বাধ্য হয়েছেন, এই দৃশ্য আমরা দেখেছি গণমাধ্যমের ফুটেজে। এই খবরগুলো, এই দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা যখন ঘটছে তখন গত রাতে আমরা দেখেছি যে হাসনাত আব্দুল্লাহ কুমিল্লার দেবিদ্বার থেকে নির্বাচন করছেন কুমিল্লা 4 আসনে। তিনি ফেসবুক লাইভ করেছেন এবং ফেসবুক লাইভ করে তিনি হতাশার কথা বলছেন। তিনি বলছেন যে একদিনের মধ্যে মিডিয়ার চরিত্র পাল্টে গেল, মিডিয়া এই ধরনের ইউটার্ন করলো, মিডিয়া পোল্টি খেলো, ব্যাপারটা তিনি বুঝতে পারছেন না, তিনি ব্যাপারটা কনফিউজড হয়ে গেছেন এই ব্যাপারটাতে। অর্থাৎ গত রাতেই আমরা দেখেছি মানে বিশেষ করে নির্বাচনের আগের দিনে এবং রাতে সব মিলিয়ে বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলোর একটা ইউটার্ন আমরা দেখেছি। এতদিন যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো এনসিপিকে নানাভাবে খবরের শিরোনাম করে রেখেছে পজিটিভভাবে, কিংবা জামাতকে নানাভাবে এক ধরনের মিডিয়া পৃষ্ঠপোষকতা দিয়েছে, সেই মিডিয়াকেই আমরা একেবারে 360 ডিগ্রি ইউটার্ন করতে দেখেছি। সেই ব্যাপারেই হতাশা ব্যক্ত করতে শুনেছি আমরা হান্নান মাসুদকে। হান্নান মাসুদ যখন হতাশা ব্যক্ত করেছেন তখন এই ব্যাপারগুলো কি বার্তা দেয়? গত রাতে তিনি যখন লাইভ করছিলেন এবং লাইভে তার চেহারায় একটা হতাশা আমরা দেখেছি। এই হান্নান মাসুদের গত রাতের হতাশা আজকে মানে হাসনাত আব্দুল্লাহর গত রাতের হতাশা এবং আজকে হান্নান মাসুদের ওপরে চড়াও হওয়া, বিএনপির হান্নান মাসুদের স্ত্রীকে আক্রমণ করা, নাসিরউদ্দিন পাটোয়ারির ওপরে চড়াও হওয়া, এগুলো খুব একটা মানে বিপ্লবীদের জন্য, জুলাইয়ের যারা বিপ্লবী তাদের জন্য খুব একটা পজিটিভ বার্তা দিচ্ছে না। ব্যাপারটা এরকম হতে পারে যে নির্বাচনে তারা যদি পরাজিত হয় তাদের মানে ঠিকভাবে টিকে থাকাটা মুশকিল হয়ে যাবে, নাম্বার 1। নাম্বার 2, নির্বাচনে এই এত ঘটনার পরেও তারা যদি নির্বাচনে বিজয়ী হয় তাহলে তারা আবার উল্টো প্রতিশোধের নেশায় মত্ত হলে একটা বাজে পরিস্থিতির জন্ম হবে বাংলাদেশে আবারও, যেটা 2024-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে দেখেছিলাম সেরকম একটা ব্যাপার 1.5 বছর পরে আবারও আমরা মুখোমুখি হতে পারি। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।